হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সামনে লিটারারি ক্রিটিসিজম এক্সাম, তো সেই বিষয়টাকে আসলে লক্ষ্য রেখে আজকের আরেকটা প্রশ্ন নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আসলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো হাউ ডাজ জনসন ডিফেন্ড দ্য মিংলিং অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অফ শেক্সপিয়ার, অর্থাৎ স্যামুয়েল জনসন কিভাবে শেক্সপিয়ারের এই ট্র্যাজেডি এবং কমেডিকে একত্রীকরণের মাধ্যমে তার ড্রামাগুলো প্রডিউস করার ক্ষেত্রে তাকে কিভাবে ডিফেন্ড করেছেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। তো কমেডি অ্যান্ড ট্র্যাজেডি, তো বিষয়টা তোমরা আসলে জানোই যে হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ট্র্যাজেডি। তো আমি সংক্ষেপে এক কথা একটু বলে দিচ্ছি। কমেডি বলতে বোঝায় যে আসলে হাস্যরসাত্মক যে অভিনয়গুলো, হাস্যরসাত্মক যে বিষয়গুলো সেগুলোকে। অ্যান্ড ট্র্যাজেডি যদিও হিউজ একটা কনসেপচুয়াল ম্যাটার। তো ট্র্যাজেডি বলা যায় যে ভালো অবস্থা থেকে খারাপ অবস্থা, অর্থাৎ দুঃখ দুর্দশার যে বিষয়টা সেটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি। আমরা যদি শেক্সপিয়ারের এই প্লেগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো শেক্সপিয়ার তার 37টা প্লের মধ্যে ম্যাক্সিমাম বেশিরভাগ তার প্লেগুলোতেই, তার ড্রামাগুলোতেই তিনি কিন্তু ট্র্যাজেডি এবং কমেডি দুইটাকেই একসাথে তুলে ধরেছেন। ডক্টর স্যামুয়েল জনসন যে সময় এই শেক্সপিয়ারের এই ক্রিটিক্যাল বুকটা বা শেক্সপিয়ারের উপরে এই ক্রিটিক্যাল এসেটা লিখেছেন সেটা ছিল কিন্তু নিও ক্লাসিক্যাল এজ, এবং এই নিও ক্লাসিক্যাল এজের যতগুলো ক্রিটিক ছিল তারা কিন্তু প্রভাবিত হতো সেই যুগের টেস্টটার উপরে বা সেই যুগের যে পোয়েটিক টেস্ট সেটার উপর ভিত্তি করে। এবং এই ড্রামা লেখার ক্ষেত্রে ওই সময়ের যারা রাইটার ছিল, ড্রামাটিস্ট ছিল, তারা কিন্তু এই রুলসটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতো যে তোমাকে হয় কমেডি লিখতে হবে, না হয় ট্র্যাজেডি লিখতে হবে, দুইটাকে একত্রীকরণ করা যাবে না। তো ওই সময় প্রত্যেকটা ড্রামাটিস্টরাই এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ফলো করেছেন। কিন্তু অ্যারিস্টটল এই বিষয়টার বাইরে গিয়ে তার প্রত্যেকটা ড্রামা তিনি লিখেছেন এবং তিনি সেভাবেই তার ড্রামাগুলোকে সাজিয়েছেন যেটা তার মনে হয়েছে এটাই পারফেক্ট। ঠিক আছে, তিনি কোনো বাঁধা ধরা নিয়মের মধ্যে ছিলেন না। এই কারণে যদিও শেক্সপিয়ারকে অনেক সমালোচিত হতে হয়েছে, কিন্তু এই মিংলিং অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি এই বিষয়টাকে জনসন পজিটিভ হিসেবে নিয়েছেন এবং তার পজিটিভিটির যে রিজনগুলো সেগুলো তিনি এই এসেটার মাধ্যমে দেখিয়েছেন। তো স্যামুয়েল জনসন এই শেক্সপিয়ারের এই বিষয়টার উপরে আলোকপাত করার পূর্বে বা শেক্সপিয়ারকে ডিফেন্ড করার পূর্বে প্রথমে এটা দেখিয়েছেন যে সেই সময়কার যারা ড্রামাটিস্ট ছিল তারা কতটা স্ট্রিক্টলি এই মানে সেপারেশন অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি এই বিষয়টাকে, এই রুলসটাকে ফলো করতো। তো ওই সময় যদিও লোকজনের জীবন ছিল কেওয়াজে পরিপূর্ণ, অর্থাৎ ঝামেলা, গ্যাঞ্জাম, ফিতনা, ফ্যাসাদ, কোয়ারেল, এভরিথিং, এগুলো ছিল ওই সময়ের মানুষদের আসলে জীবনের প্রাত্যহিক একটা মানে আনসেপারেবল পার্ট। তো সে সময়কার ড্রামাটিস্টরা যে কোনো একটা বিষয়কে বেছে নিয়েছেন। তারা হয় তাদের ড্রামার মাধ্যমে মানব জীবনের যে অর্থহীন যে কাজগুলো, অর্থহীন যে বিষয়গুলো সেগুলোকে ফুটিয়ে তুলেছেন, অথবা তারা এই ইনডিভিউয়ারনেস থেকে, তারা এই অর্থহীন এই দিকগুলো থেকে বা দুঃখ দুর্দশার দিকগুলো থেকে মুক্তি পাবার জন্য হাসির মাধ্যমে আরেক ধরনের প্লে লিখেছেন বা ড্রামাগুলো প্রডিউস করেছেন, যাতে করে এই হাস্যরসাত্মক বিষয়গুলোর মাধ্যমে, এগুলো উপভোগ করার মাধ্যমে তারা মানব জীবনের দুঃখ দুর্দশাগুলোকে ভুলে থাকতে পারেন। আর এখান থেকেই ট্র্যাজেডি অ্যান্ড কমেডির উৎপত্তি। শেক্সপিয়ার এই ট্র্যাজেডি এবং কমেডি এই দুই বিষয়টাকে আসলে একসাথে তুলে ধরলেও ওই সময়কার কোনো ড্রামাটিস্টই কিন্তু এই দুইটা বিষয়কে একসাথে তুলে ধরে তাদের প্লেগুলো লেখার কোনো চেষ্টাই করেননি। কিন্তু শেক্সপিয়ার কি করেছেন, তিনি আসলে এই রুলসটাকে, তথাকথিত যে সেপারেশন অফ ট্র্যাজেডি এন্ড কমেডি এই বিষয়টাকে সম্পূর্ণ ইগনোর করেছেন। তার যেভাবে মনে হয়েছে যে এভাবে তার ড্রামাগুলো লিখলে ভালো হবে, তিনি সেভাবে লিখেছেন। এবং তিনি তার ড্রামাগুলোতে কি করেছেন, দুঃখ দুর্দশা, হাসি, কান্না, এনজয়মেন্ট, স্যাডনেস, সরনেস, এভরিথিং, সব বিষয়গুলোকে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এর পিছনে আসলে এটা মনে করা হয় যে শেক্সপিয়ার তিনি এটা মনে করতেন যে যদি মানুষের জীবনে শুধু দুঃখই কিন্তু থাকে না, মানুষের জীবনে হাসি, কান্না, দুঃখ দুর্দশা সবকিছু মিলেই কিন্তু মানুষের জীবন। তো এই দিক থেকে তিনি যেহেতু পয়েট অফ নেচার ছিলেন, অর্থাৎ ন্যাচারাল পয়েট, তো সেদিক থেকে কিন্তু তার ড্রামাগুলো
ন্যাচারাল পয়েন্ট হিসেবে তার পজিশনটা আরো স্ট্রং করে দেয়, অর্থাৎ তার ড্রামাগুলো কিন্তু মানব জীবনের সাথে হুবহু মিলে যায় বা অনেকটা কাছাকাছি চলে যায়, যে যেমন দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, এই বিষয়গুলো কিন্তু তার ড্রামাতে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আর তিনি তার ড্রামাগুলোর মাধ্যমে যে নেচারটাকে তুলে ধরেছেন সেগুলো একেবারে রিয়েলি অ্যাপ্লিকেবল ইন হিউম্যান লাইফ। এবং তোমরা ম্যাকবেথ পড়েছো, অ্যাজ ইউ লাইক ইট পড়েছো, মার্চেন্ট অফ ভেনিস পড়েছো, অনেকে হয়তো অথেলো পড়ে থাকবে বা পড়তেই পারো। তো এগুলোতে তুমি দেখবে যে সেখানকার যে কাহিনী বা সেখানকার যে সিনগুলো, দৃশ্যগুলো, সেগুলো কিন্তু হিউম্যান নেচারের সাথে একেবারে সম্পূর্ণ মিলে যায়। তো তিনি এই দিক থেকে আসলে অনেকটা এগিয়ে ছিলেন। আর এই স্যামুয়েল জনসনের ডিফেন্ডের এটাও অনেক একটা বড় কারণ ছিল। এখন স্যামুয়েল জনসন এই কারণেই আসলে মেইনলি শেক্সপিয়রকে ডিফেন্ড করেছেন যে একটা কমেডিকে যদি আলাদাভাবে করা যায়, একটা কমেডিকে তুমি আলাদাভাবে যদি দেখো, তাহলে দেখবে একটা কমেডি শুধুমাত্র মানব জীবনের বা ট্র্যাজিক যে হিরো থাকে তার কিন্তু আসলে হ্যাপিনেস টু মেজারি সেটার দিকে শুধু ধাবিত হতেই থাকে। সে কিন্তু তার সবচেয়ে সুখময় মুহূর্ত থেকে সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত পর্যন্ত চলে যায় এবং এমনও হয় যে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। আবার কমেডিতে দেখে থাকবে সেখানে শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি। ওই সময় বেন জনসন, যিনি বিখ্যাত ড্রামাটিস্ট ছিলেন, তিনি কিন্তু এই রুলসটাকে অনেক স্ট্রিক্টলি ফলো করেছেন। বিশেষ করে যে তিনি তার ড্রামাগুলোতে আসলে কমেডিটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো এই স্যামুয়েল জনসনের ডিফেন্ড করার পিছনে এটাই সবচেয়ে বড় কারণ ছিল যে যখন স্যামুয়েল জনসন তার এই ট্র্যাজিক কমেডিগুলোকে অ্যানালাইসিস করেছেন, তখন তিনি দেখেছেন যে এগুলো ইটস সো ক্লোজার টু হিউম্যান লাইফ, এটা মানে মানব জীবনের অনেক কাছাকাছি একটা লেখা বা একটা ড্রামা। সো এই কারণেই তিনি আসলে শেক্সপিয়রকে ডিফেন্ড করেছেন। এখন যদিও শেক্সপিয়রের এই ট্র্যাজিক গুলোতে আসলে হিউম্যান প্যাশন গুলোকে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপ ডাউন হয়, অর্থাৎ যখন একটা প্লেতে মানে কমিক সিন যখন থাকবে তখন প্যাশনটা একরকম থাকবে, যখন ট্র্যাজিক সিনগুলো থাকবে তখন প্যাশনটা কিন্তু আলাদা থাকবে। সো যদিও এটা মনে করা হতো বা এখনো মনে করা হয় যে এই ট্র্যাজেডি এবং কমেডি এই দুইটা বিষয়ের মিশ্রণের ফলে এই মানে টু কাইন্ডস অফ প্যাশন, এই দুইটার মাঝে একটা ইন্টারাপশন ঘটে, কিন্তু স্যামুয়েল জনসন এটা বলেছেন যে যদিও ইন্টারাপশন ঘটে কিন্তু তার শেক্সপিয়রের এই রাইটিংগুলোতে তিনি কিন্তু ব্যর্থ হননি এই মানুষের এই প্যাশনটার উত্থান পতন ঘটাতে। অর্থাৎ তিনি যে বিষয়টাকেই তার প্লেগুলোতে যখন ট্র্যাজিক সিন আসছে তখন কিন্তু সর্বোচ্চ পর্যায়ে মানুষের যে একটা সমবেদনা বা ট্র্যাজিক হিরোর যে অসহায়ত্ব, সেটা কিন্তু মানুষের অডিয়েন্সের মনে সর্বোচ্চ পরিমাণে জায়গা করে নিচ্ছে। আবার যখন কমিক সিনস আসছে তখন এই কমিক সিনগুলো মানুষকে অনেকটা আনন্দ দিচ্ছে, মানে বেদনা থেকে এই মুক্তি পাওয়ার জন্য মানে এতটাই আনন্দ দিচ্ছে যে মানুষ আসলে না হেসে থাকতে পারে না। তা এবং এগুলো বিশেষ করে পরিলক্ষিত হয় শেক্সপিয়রের যে উইটি ফানি ডায়লগগুলো সেগুলোর মাধ্যমে। আর এটার উদাহরণ হিসেবে আমরা ম্যাকবেথের একটা এক্সাম্পল দিতে পারি। সো ম্যাকবেথের যখন সে বেনকিউর সিনে যখন ম্যাকবেথ বেনকিউয়ের ঘোস্টকে দেখে ভয় পেয়ে যায় এবং সে মানে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে আমি কিন্তু তাকে মারিনি, আমি রাজাকে মারিনি বা আমি বেনকিউকে মারিনি, তখন কিন্তু এটা আসলে এবং পরবর্তীতে কিন্তু এই বিষয়টাকে রিভিউড করে লেডি ম্যাকবেথ যে রাজার মৃত্যুতে তিনি এতটাই শোকাহত, তিনি এরকম উল্টাপাল্টা কথা বলছেন, তিনি সাইকোলজিক্যাল কনফ্লিক্টসে ভুগছেন। তো এই বিষয়টা কিন্তু অডিয়েন্সদের কাছে অনেকটা হাস্যরসাত্মক। আবার ম্যাকবেথের শেষে যখন ম্যাকবেথের যে ট্র্যাজিক্যাল সিচুয়েশন সেটাকে যখন অডিয়েন্সরা দেখে তখন কিন্তু সেই বিষয়টা অডিয়েন্সদের হৃদয়ে ছুঁয়ে যায়। তো এইটা হলো বিষয় যে যখন শেক্সপিয়র যখন যে বিষয়টাকে তার ড্রামাগুলোতে তুলে ধরেছেন সেই বিষয়গুলো অর্থাৎ কমিক হোক বা ট্র্যাজিক হোক, সেটা কিন্তু অডিয়েন্সদের মনে হাইয়েস্ট ইনফ্লুয়েন্স বিস্তার করেছে, সর্বোচ্চ প্রভাব ফেলেছে। নেক্সট যে বিষয়টা আসে সেটা হলো মানুষ যখন একটা ড্রামা উপভোগ করে, একটা ড্রামা যখন দেখে, তখন কিন্তু যদি একটা ড্রামাতে কন্টিনিউয়াসলি ট্র্যাজিক ইভেন্টগুলো আসতে থাকে যে শুধু অধপতন হচ্ছে, এটা কিন্তু অনেক সময় মানুষের কাছে বোরিং ফিল হয় যে এত কষ্ট, এটা কিন্তু খুব অনেক সময় খারাপ লাগে
যে কেন এত কষ্ট বা তাদের কাছে অস্বাভাবিক লাগে। কিন্তু আবার যখন একটা ড্রামাতে শুধুমাত্র কমিক সিনগুলো বা হাস্যরসাত্মক শুধু হাসি আর হাসি, সেটাও কিন্তু অনেকটা মানে অনেকটা বোরিং এর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শেক্সপিয়ার কি করেছেন, এই দুইটা বিষয়কে মানে মিক্সিং এর মাধ্যমে তিনি দেখা যাচ্ছে এখন ট্র্যাজিক যে বিষয়গুলো সেগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে হৃদয়ে স্পর্শ করে যাচ্ছে, খুব ব্যথিত হচ্ছে অডিয়েন্স, সে তারপরে তিনি কি করছেন, একটা কমিক সিনস এনে জুড়ে দিচ্ছেন। এর মাধ্যমে কি হচ্ছে যে মানুষের যে ব্যথিত হৃদয় সেটা কিন্তু এই কমিক সিনগুলো উপভোগ করার মাধ্যমে তার সে ব্যথাটা মুছে যাচ্ছে। তো এটা হলো এই মিক্সিং ট্র্যাজিক অ্যান্ড কমিক এলিমেন্টস এর আরেকটা ভালো দিক, যেটা স্যামুয়েল জনসন তুলে ধরেছেন, যে মানুষের বোরিংনেসটা বা বোরিং ফিল এই বিষয়টা ড্রামার প্রতি আসে না। শেক্সপিয়রের মিংলিং অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডির এই বিষয়টাকে স্যামুয়েল জনসনের ডিপেন্ড করার, তো এই বিষয়গুলোকে তুমি যদি ভালোভাবে খাতায় তুলে ধরতে পারো, আমি এই বিষয়গুলোকে তোমাদের সামনে আলোচনা করলাম। তো স্যামুয়েল জনসন এই তা শেক্সপিয়রের মিংলিং অফ ট্র্যাজিক অ্যান্ড কমিক এলিমেন্টসকে ডিফেন্ড করার মাধ্যমে তিনি শুধু এটাই দেখাননি যে তার এই বিষয়গুলো অনেক কার্যকর এবং অডিয়েন্সের মনে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে, বরং তিনি এটাও দেখিয়েছেন যে এটা আসলে শেক্সপিয়রের একটা এক্সট্রা অর্ডিনারি, যেটা আসলে কোনো রাইটারের মধ্যে বা কোনো ড্রামাটিস্টের মধ্যে দেখা যায়নি। এবং আমরা এই শেক্সপিয়রের এই ট্র্যাজেডি অ্যান্ড কমেডিগুলোর পড়ার মাধ্যমে বা অ্যানালাইসিস করার মাধ্যমে এবং এই এসেটা পড়ার মাধ্যমে এটাও বুঝতে পারি বা এটাও পরিশেষে বলতে পারি যে তার কিন্তু প্রত্যেকটা কমেডিতে বা ট্র্যাজেডিতে ট্র্যাজেডি অ্যান্ড কমেডির মিংলিং থাকা পরেও তার ট্র্যাজেডিগুলোতে কিন্তু ট্র্যাজেডিক্যাল যে পিউরিটি সেটার কোনো অভাব হয়নি, বা কমেডিগুলোতে যে কমেডির পিউরিটি সেটারও কোনো অভাব হয়নি। অর্থাৎ ট্র্যাজেডির রেজাল্টগুলোতে কিন্তু শেষ পর্যন্ত ট্র্যাজিক রেজাল্টটা তার কোনো পিউরিটি হারায়নি, মানে 100% ট্র্যাজিক রেজাল্ট এসেছে। এবং কমেডিগুলোতেও শেষে কিন্তু হ্যাপি এন্ডিং এর মাধ্যমে তার কমেডিটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সো আমাদের লেকচার আজকে এই পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছো। যে বিষয়গুলো আমি আলোচনা করলাম সেগুলোকে তুমি যদি খুব সুন্দরভাবে খাতায় তুলে দিতে পারো, আশা করি ভালো একটা মার্কস তুমি এক্সপেক্ট করতে পারো। সো আজকে এ পর্যন্তই ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কিছু যদি আরো তোমাদের ডিজায়ার্ড কোনো লেকচার থাকে সেটাও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যেহেতু সামনে এক্সাম, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে করে তারা উপকৃত হয়। এবং এটা আসলে তোমাদের জন্যই চ্যানেল, তোমাদের জন্যই করা। আমরা জাস্ট তোমাদেরকে কিছু এলিমেন্ট সাপ্লাই দিচ্ছি, সবকিছু তোমাদেরকেই করতে হবে। সো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন হ্যাভ এ গুড ডে।